টনি স্টার্ক কি ডুমের ভেরিয়েন্ট? আগের দুই পর্বে আমরা এই থিওরির বিভিন্ন দিক ঘেঁটে দেখেছি। আজ আমরা যাচ্ছি তার চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরে, এমসিইউর ভবিষ্যৎ, সিক্রেট ওয়ার্স এবং একটি নতুন ইউনিভার্সের সম্ভাবনা নিয়ে। একটা বিষয় খুব পরিষ্কার, ফ্যানদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। কেউ চান টনি ও ডুমের মধ্যে একটা গভীর সংযুক্ত সম্পর্ক থাকুক, অন্যদিকে কেউ চান ডুম তার ক্লাসিক আইসোলেটেড ভয়ঙ্কর অবস্থানে থাকুক। কিন্তু আমরা যেটা প্রায় ভুলে যাই সেটা হলো এমসিইউ আদতে তৈরি হয়েছে আলটিমেট মার্বেল ইউনিভার্সের ভিত্তিতে। উদাহরণ চাই মেকার, আলটিমেট ইউনিভার্সের রিড রিচার্ডস, যিনি একেবারে ইভিল অথচ মেইন ইউনিভার্সে তিনি হিরো। এরকম টুইস্ট আলটিমেট ভার্সনে পুরোপুরি স্বাভাবিক। এমনকি এমসিইউর কাস্টিং ও রিকাস্টিংও এই পরিবর্তনের বড় উদাহরণ। ধরো ক্রিস ইভেন্স, তাকে আমরা সবাই ক্যাপ্টেন আমেরিকা হিসেবে জানি, কিন্তু এমসিইউ শুরুর অনেক আগে সে ছিল জন স্টোন অর্থাৎ হিউম্যান টর্চ 2005 ও 2007 সালের ফক্সের ফ্যান্টাস্টিক ফোর মুভিতে। শুধু তাই নয়, এমনকি ডেডপুল অ্যান্ড উলভার মুভিতেও আমরা দেখেছিলাম ফক্স ইউনিভার্সের কিছু ক্যারেক্টার্সদেরকে, যার মানে ক্রিস ইভেন্সও ওখানে হিউম্যান টর্চ হিসেবে ফিরে এসেছিল। তাহলে একটা বিষয় পরিষ্কার, একই অভিনেতা একাধিক চরিত্র থাকতে পারে আলাদা ইউনিভার্সে, আর সেটাই মাল্টিভার্সের আসল খেল। তবে রবার্ট ডাউনি জুনিয়রের ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা। তিনি শুধু টনি স্টার্ক নন, এমসিইউর চেহারা বদলে দেওয়া একজন আইকন। তাকে হঠাৎ করে ডুম হিসেবে দেখালে দর্শকদের জন্য সেটা হজম করা সহজ হবে না, আনলেস সেটা খুব স্পষ্ট, থিওরিটিক্যাল স্ট্রং এবং সঠিকভাবে ব্যাখ্যা করা হয়। সিক্রেট ওয়ার্সের আগে ইনকারশনের কারণে পুরো মাল্টিভার্স ধ্বংস হয়ে গিয়েছিল। সিক্রেট ওয়ার্স শেষ হলে নতুন করে গঠিত হবে মাল্টিভার্স, এবং তখনই আলটিমেট ইউনিভার্সের চরিত্ররা মেইন ইউনিভার্সে প্রবেশ করে, যেমনটা করেছিল মাইলস মোরালেস। এই থিওরি অনুযায়ী সিক্রেট ওয়ার্স শেষে আমরা এমসিইউর একটি নতুন ভার্সনকে দেখতে পাবো, যেটা হবে দি মেইন মার্বেল ইউনিভার্স। এই নতুন এমসিইউতে থাকবে এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর এবং আমাদের পরিচিত অ্যাভেঞ্জার্সরা, কিন্তু কিছু চরিত্র থাকবে নতুন অবতারে। আর এখানে আসবে নিউ আয়রন ম্যান। না, সে আর 8 মতো নয়, কিন্তু সে হতেই পারে একটি নতুন আইকনিক রূপ। এমসিইউ বলছে ফ্যান্টাস্টিক ফোর অন্য রিয়ালিটি থেকে এসেছে, কিন্তু মিউট্যান্টদের নিয়ে কি হবে? মিউট্যান্টরা তো একটা জাতি, তাদের ইতিহাস ছাড়া ম্যাগনেটের মতো ক্যারেক্টার কল্পনাই করা যায় না। ম্যাগনেটের ব্যাক স্টোরি গড়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, হোলোকাস্ট এবং সে ভয়াবহ ইতিহাসকে কেন্দ্র করে। এমসিইউতে ইতিমধ্যে সেই সময়কে অন্যভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। ক্যাপ্টেন আমেরিকা দি ফার্স্ট অ্যাভেঞ্জার মুভিতে স্টিভ রজার্সের উপরে ফোকাস করা হয়েছে। এই সিনেমায় হাইড্রা, রেড স্কাল আর সুপার সোলজার প্রোগ্রাম থাকলেও একবারও কোনো মিউট্যান্টদের কথা উল্লেখ করা হয়নি। মানে এমসিইউর প্রি এক্সিস্টিং টাইমলাইনে ওয়ার্ল্ড ওয়ার 2-তে মিউট্যান্টদের উপস্থিত কোনো ইঙ্গিত নাই। সেজন্যই ম্যাগনেটের মতো চরিত্রকে হুট করে এমসিইউতে এনে বলাটা যে ও হলোকাস্টের সার্ভাইভার, এটা শুধু কনফিউজিং হবে না, বরং এমসিইউ কন্টিনিউটির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। তাই একটা কার্যকরী সমাধান হতে পারে সিক্রেট ওয়ার্সের পর এমন একটা নতুন ইউনিভার্স দেখানো, যেখানে মিউট্যান্ট, ফ্যান্টাস্টিক ফোর এবং এমনকি ভিন্ন ভার্সনের আয়রন ম্যান সবাই আগে থেকে আছে, একে অপরের সাথে যুগ্মভাবে গড়ে উঠেছে। একই ইউনিভার্সে এক্সম্যান আছে, ম্যাগনেটও আছে, আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ে সেই ইতিহাসও রয়েছে। তাহলে গল্পটা শুধু বিশ্বাসযোগ্য হয় না, বরং চরিত্রগুলোর ব্যাক স্টোরিরা একটা ওয়েট পাবে। এই পুরো থিওরি কেন্দ্রে যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, টনি স্টার্ক কি ডুমের কোনো ধরনের ভ্যারিয়েন্ট, নাকি এমসিইউ আলাদা করে দুজনকে নতুনভাবে প্রতিষ্ঠা করবে? এই থিওরি যদি সত্য হয়, তাহলে এমসিইউ শুধু এক সাহসী পদক্ষেপ নিচ্ছে না, বরং এক নতুন যুগে প্রবেশ করছে। তোমার কি মত? টনি আর ডুমের মতো সংযোগ কি তোমার কাছে গ্রহণযোগ্য, নাকি তুমি চাইছো ডুম তার একক কিংবদন্তি অবস্থানে ফিরে আসুক? কমেন্টে জানাও, এবং তোমার থিওরি থাকলে তাও শেয়ার করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।